সম্পূর্ণ এই ক্লাসটাতে তোমরা এই জিনিসটা খুঁজে পাবে যে বস কিভাবে তোমরা একদম বেসিক থেকে তোমরা বেটার ওয়েতে শিখবে এবং আস্তে আস্তে টুকটুক করে পোর্টফোলিওটাকে ডেভেলপ করতে পারবে। এবং আমি গ্যারেন্টি দিয়ে বলছি এই ক্লাসগুলোকে তোমরা যারা করবে না তারা আদার্স আর অন্য কোথাও গিয়ে তোমাদের ক্লাস করার ইচ্ছে থাকবে না, এটা আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি। তো আমি এই বলে আপাতত ক্লাসটা শুরু করছি, পরে আমি তোমাদের সাথে আবার কথা বলছি। তো আমি একদম ধরে নিলাম কি তোমরা একদম বিগিনার, তোমরা ক্রিপ্টো সম্পর্কে কিছুই জানো না। ওকে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো স্যার ক্রিপ্টোকারেন্সি কি? ক্রিপ্টোকারেন্সি এত হাইপ, বা এখন মাল্টিপল ইনফ্লুয়েন্সার যারা আগে শেয়ার মার্কেটে ভিডিও বানাতো তারা ক্রিপ্টোতে ঢুকে গেছে, বা আপনি 2 বছর ধরে ক্রিপ্টোতে কাজ করছেন, কেন করছেন, কি বেনিফিট আছে? ওকে, চলো, ক্রিপ্টোকারেন্সি কি? ক্রিপ্টোকারেন্সি হলো এমন একটা ডিজিটাল অর্থ, টাকা, কারেন্সি, ওকে, এমন একটা ডিজিটাল অর্থ যা সম্পূর্ণভাবে ইন্টারনেটের মাধ্যমে চলে, যার নিরাপত্তা নিশ্চিত হয় ক্রিপ্টোগ্রাফি নামের বিশেষ এনক্রিপশন পদ্ধতি দ্বারা। ওকে, ঠিক আছে, যদি ডিফিকাল্ট লাগে আমি একটু পরে তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। পয়েন্টগুলোকে ভালো করে ধরবে এখানে। এটা কোনো ব্যাংক বা সরকার বা প্রতিষ্ঠানের দ্বারা চলে না। দেখো আজকের দিনে তুমি যদি আইএনআর এর কথা বলো না, আইএনআর যেটা ইন্ডিয়ান রুপিকে আমরা বলি, আইএনআর কিন্তু সরকার বা আরবিআই দ্বারা নিয়ন্ত্রিত সম্পূর্ণরূপে। কিন্তু ক্রিপ্টো কোনো দেশের কোনো ব্যাংক কোনো সরকার এটাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে না, দ্যাটস ওয়াই এটাকে আমরা ডিসেন্ট্রালাইজড বলে থাকি। ওকে, দ্বিতীয় হচ্ছে ট্রানজ্যাকশনগুলো ব্লকচেন নামক পাবলিক ডিজিটাল লেজারে রেকর্ড রাখা হয় বা রেকর্ড করা হয়। আচ্ছা, ব্লকচেন নামক একটা পাবলিক ডিজিটাল লেজার মানে কি স্যার? স্যার একটা সিম্পল নোটবুক, একটা সিম্পল খাতা বলতে পারি, যেটা ডিজিটালি অ্যাভেলেবেল রয়েছে। আপনি এ নামক ব্যক্তি হয়ে বি নামক ব্যক্তিকে 10 টাকা ট্রানজ্যাকশান যে করেছেন, এটা ডিজিটালি সেভ হয়ে গেছে, এটাকে আর কেউ কোনো দিনও রিমুভ করতে পারবে না। এটাকে আর কেউ কোনো দিনও রিমুভ করতে পারবে না, রিমুভ করার এখানে কোনো অপশানই নেই। ওকে, তো ট্রানজ্যাকশনগুলো ব্লকচেন নামক পাবলিক ডিজিটাল লেজারে রেকর্ড হয়। 3 নম্বর কি আছে? সবচেয়ে পরিচিত ক্রিপ্টোকারেন্সি হলো বিটকয়েন, কিন্তু ইথেরিয়াম, সোলানা, কিন্তু না, এখানে একটু ভুল আছে। বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা এবং হাজারো কয়েন মার্কেটে অ্যাভেলেবেল এই মুহূর্তে রয়েছে। ক্লিয়ার? ভাবো, যেরকম তুমি স্টক মার্কেটে কাজ করতে আসো না, যেরকম তুমি স্টক মার্কেটে কাজ করতে আসো, স্টক মার্কেটে যখন তুমি কাজ করো তখন তুমি এ নামক একটা স্টক দেখো, বি নামক দেখো, সি নামক দেখো। আমি স্টকগুলোর নাম নিচ্ছি না, কারণ এখন স্টক মার্কেটে কী সব রুলস আছে তোমরা খুব ভালো মতোই জানো। তো আমি কোনো রকম কোনো এখানে রিস্ক নেব না। তো আমি জাস্ট তোমাদেরকে বলছি যে ধরো না, আজকের দিনে যে টাটা সিয়ারা বেরিয়েছে, যে কোম্পানিটার বেরিয়েছে, টাটা সিয়ারা যে গাড়িটা বেরিয়েছে, বা টাটা ন্যানো বলি, টাটা সুমো বলি, তো সেটা যেই কোম্পানির, সেই কোম্পানিও তো স্টক মার্কেটে আজকের দিনে লিস্টেড রয়েছে, রাইট? তো এরকম মাল্টিপল কোম্পানি আমরা দেখতে পাই, ঠিক সেরকমই ক্রিপ্টোকারেন্সি মার্কেটেও না তুমি মাল্টিপল ক্রিপ্টোস দেখতে পাবে, মাল্টিপল ক্রিপ্টোস তুমি এখানে দেখতে পাবে। এটাই এখানে বলা হলো। সহজ ভাষায় কি বলছে? ক্রিপ্টো হলো এমন একটা টাকা যা তুমি ছুঁতে পারবে না, যেটাকে তোমার মানে হার্ড মানি বা হার্ড পেপারে তুমি কখনো দেখতে পাবে না। গোল্ড যেরকম আমরা সোনা যেরকম আঙুলে পরি, কেউ গলায় পরে, কেউ ঘরে রেখে দেয়, সেরকম তুমি কখনো এটাকে পাবে না, তুমি ছুঁতে পারবে না, কিন্তু ব্যবহার করতে পারবে। ইন্টারনেটের স্বাধীন ডিজিটাল মানি এটা, ছুঁতে পারবে না কিন্তু ব্যবহার করতে পারবে। ওকে, সো একবার প্রথম থেকে আমরা এটাকে পড়ে নিই। ক্রিপ্টোকারেন্সি হলো এমন একটি ডিজিটাল অর্থ যা সম্পূর্ণভাবে ইন্টারনেটের মাধ্যমে চলে। মানে এখানে তুমি আজকের দিনে মনে করলে যে আজকের দিনে ধরে চলো একজন এ নামক ব্যক্তি, সে আজকে মিস করে গেল, তার শরীর খারাপের জন্য কাজটা চলবে না, এটা হবে না। এটা সম্পূর্ণ ইন্টারনেটের মাধ্যমে চলছে, অনলাইন বেস চলছে, যার জন্য তোমাকে আলাদা কোনো কিছু ব্যবহার করতে হয় না। ঠিক আছে, এখানে ফ্রড হওয়ার চান্সেসটা খুব কম। হ্যাঁ, ফ্রড কীভাবে হয়, কীভাবে এড়াবে, সেই পয়েন্টগুলো আমি এখানে কিন্তু রেখেছি তোমাদের জন্য। সম্পূর্ণভাবে ইন্টারনেটের মাধ্যমে চলে, যার নিরাপত্তা নিশ্চিত হয় ক্রিপ্টোগ্রাফি নামের বিশেষ এনক্রিপশন প্রযুক্তি দ্বারা। ঠিক আছে, এই ব্লকচেনটাকেই মেনলি টার্গেট করা হয়, ব্লকচেনটাই মেন হচ্ছে এর কাজ। ওকে, দ্বিতীয় পেজে যাই। ব্লকচেন কি?
খুব ডিফিকাল্ট মনে হয় না যে স্যার ব্লকচেন কি? দেখো, এটা পড়ার আগে না আমি তোমাদেরকে মেন একটা জিনিস বলি। ব্লকচেন হচ্ছে হার্ট। কার হার্ট? ক্রিপ্টোর হার্ট। যত তুমি ক্রিপ্টোর নাম দেখবে বা যত তুমি ক্রিপ্টোকে আজকের দিনে দেখতে পাবে না, সমস্ত ক্রিপ্টোকে যে চালিত করছে বা যার দ্বারা চালিত হচ্ছে আজকের দিনে, সেটাকে আমরা ব্লকচেন বলি। ব্লকচেন ছাড়া কিন্তু ক্রিপ্টোর অস্তিত্ব জিরো। ক্রিপ্টো আসতেই পারতো না বা ক্রিপ্টো দ্বারা হাইপে আসতোই না কখনো। ফুললি সিকিউর, প্রাইভেট অ্যান্ড ডিসেন্ট্রালাইজড পেমেন্ট প্রসেস, একেই ব্লকচেন বলে। ক্র্যাক করি, ফুললি সিকিউর। এটা ফুললি সিকিউর। আচ্ছা স্যার, কেন সিকিউর? এই কোশ্চেনটাও আসে যে স্যার কেন সিকিউর, কেন এটা ইনসিকিউর নয়, বা কেন এখানে ফ্রডিংয়ের কোনো প্রবলেম হয় না, কি কি রিজন থাকতে পারে? দেখো, এখানে রিজনটা এরকম যে এটা এমন এক ধরনের লেজার না, এমন এক ধরনের খাতা যেখানে শুধু তুমি অ্যাড করতে পারবে, রিমুভ করতে পারবে না। বুঝলে না ব্যাপারটা? রামবাবু চাল বিক্রেতা, গল্প শোনো। রামবাবু চাল বিক্রেতা, এবার রামবাবু শ্যামবাবুকে দোকানে রেখেছে। রামবাবু শ্যামবাবুকে বলেছে যে যত কেজি চাল আমার বিক্রি হবে সব তুই একটা খাতার মধ্যে নোট করে রেখে দিবি, আমি কিন্তু 3 দিন দোকানে আসবো না। শ্যামবাবু বলছে এটাই তো সুযোগ, মালিক তো এসে আর খোঁজ নিতে পারবে না যদি আমি এখানে ভুল লিখে দিই। তো শ্যামবাবু 1,000 টাকার সেলিং করেছে, জাস্ট গল্প বোঝো, 1,000 টাকার চাল বিক্রি করেছে, কিন্তু রামবাবুকে মানে মালিককে হিসাব দিয়েছে 300 টাকার সেল হয়েছে। এবার রামবাবু এসে গোডাউনে দেখছে যে কি ব্যাপার, আমার তো চাল বেশি চলে গেছে, এদিকে 300 টাকার সেলিং দেখাচ্ছে, এটা কি করে সম্ভব? উনি তো মাথা চুলকাচ্ছে রীতিমতো, এটা তো পসিবল নয়। এটা কখন হয়? তুমি নর্মাল একটা ডেটা এন্ট্রি রেখে দাও, নর্মাল তুমি একটা এক্সেল শিট রেখে দাও, নর্মাল একটা খাতা রেখে দাও যেখানে তুমি সব কিছু নোট করছো, সেগুলো তো রিমুভ করা যায়, সেগুলোকে তো ডুপ্লিকেট করা যায়, সেগুলো এডিটেবল। কিন্তু ব্লকচেন টেকনোলজিতে এই জিনিসটার হয় না। তুমি এটাকে কখনোই, এটা পারবে না কি আমি চেঞ্জ করে দেব, না, ইম্পসিবল। কখনো এটা এডিটেবল হবে না। তুমি যখনই 100 কেজি চাল বিক্রি করে দিলে, তুমি যখনই 100 কেজি চাল বিক্রি করে দিলে, সেই 100 কেজিটা পুরো পাই টু পাই ধরা পড়ে যাবে। দ্বিতীয় দ্বিতীয় কি ব্যাপার আছে স্যার? নন হ্যাকেবল। নন হ্যাকেবল। আচ্ছা, তোমাদেরকে রিসার্চের জন্য বা তোমাদেরকে বোঝার জন্য আমি তোমাদেরকে একটা ছোট্ট টাস্ক দেব যে তোমরা প্র্যাকটিক্যালি এগুলোকে মেনটেন করো। কীরকম? তুমি যদি আজকের দিনে গুগলে গিয়ে এটা সার্চ করো না যে আজ অবধি কতগুলো ক্রিপ্টো হ্যাক হয়েছে তার লিস্ট দাও, গুগল তোমাকে একটা ক্রিপ্টোরও নাম দিতে পারবে না। কিন্তু তুমি যদি এটা সার্চ করো যে হাউ মেনি ব্রোকার অর এক্সচেঞ্জ, ক্রিপ্টো এক্সচেঞ্জ হ্যাকড, ও তোমাকে মাল্টিপল ব্রোকারের বা এক্সচেঞ্জের লিস্ট দিয়ে দেবে। যেরকম বাইবিট, ওকে, কয়েন ডিসিএক্স এর ওপরে একটা ব্যাপার হয়েছিল রিসেন্টলি, কয়েন ডিসিএক্স, ওয়াজিরেক্স, ওয়াজিরেক্স, ধরে চলো বিটমার্ট, ওকে। এরকম মাল্টিপল এক্সচেঞ্জেস আছে যারা ক্রিপ্টো অ্যাসেটকে ট্রেড করতে সাহায্য করে বা ক্রিপ্টো অ্যাসেটে আমাদেরকে ট্রেড করতে, বাই সেল করতে, হোল্ডিং করতে সাহায্য করে। সেই সমস্ত এক্সচেঞ্জেস কিন্তু হ্যাক হয়েছে, কিন্তু ক্রিপ্টো নিজে কখনো হ্যাক হয়নি। তুমি কখনো শুনবে না বিটকয়েন হ্যাক হয়ে গেছে, ইথেরিয়াম হ্যাক হয়ে গেছে, সোলানা হ্যাক হয়ে গেছে, বা খারাপ থেকে খারাপ যে মিম কয়েনগুলো যারা মার্কেটে ফ্রডিং করতে এসেছে, রাগপুল করতে এসেছে, তারাও কখনো কিন্তু হ্যাক হয় না। কেন হয় না? কারণ তারা ব্লকচেন টেকনোলজিকে ব্যবহার করে। ব্লকচেন টেকনোলজি মানে এটা নন হ্যাকেবল। ব্লক চেন এমন একটা চেন যে মাল্টিপল ব্লক দ্বারা তৈরি, এমন একটা চেন যে মাল্টিপল ব্লক দ্বারা তৈরি। এবার তুমি একটা ব্লককে ওপেন করতে যাবে তো পরের ব্লকটা থেকে পরের ব্লকটা এমনি চলে যাবে,
তুমি এই একটা ব্লকই ওপেন করতে পারবে না। কিন্তু স্যার কেন? এই কোশ্চেনটা মাথায় আসে যে স্যার এতটা পাওয়ারফুল ব্লকচেন কেন হয়? কারণ এর পেছনে না মাইনার্স অ্যাভেলেবেল থাকে। মাইনার্স যারা মাইন করছে, মাইন বলতে হিউম্যান নয়, মাইনার্স কিন্তু হিউম্যান নয়, মাইনার্স হচ্ছে লক্ষাধিক কম্পিউটার। লক্ষাধিক কম্পিউটার আছে একটা ব্লকের পেছনে। এই যে লেজার, এই যে ব্লকচেন, সমস্ত কম্পিউটার দ্বারা চালিত হচ্ছে আজকের দিনে। সুতরাং যতক্ষণ না ওই কম্পিউটারগুলো ওকে রেসপন্স করছে যে তুই হ্যাঁ এখান থেকে এখানে টাকাটা পাঠা, ততক্ষণ পর্যন্ত ট্রানজ্যাকশন হয় না। হ্যাক তো দূরের কথা, এগুলো আস্তে আস্তে বুঝতে পারবে। প্রাইভেট কেন? প্রাইভেট এই কারণে, ফুললি ডিসেন্ট্রালাইজড। আজকে তুমি ডিসেন্ট্রালাইজড ওয়েতে, মার্ক মাই ওয়ার্ড, ডিসেন্ট্রালাইজড ওয়েতে তুমি এ নামক ব্যক্তি থেকে বি নামক ব্যক্তিকে তুমি 1,00,000 টাকার বিটিসি সেন্ড করে দাও, এই টাকাটার ট্রানজাকশানটা ব্লকচেনে সেভ হয়ে যাবে। কিন্তু তোমার তোমার নাম আর যাকে তুমি সেন্ড করেছো, সেন্ডার আর রিসিভার, তার ডিটেলস কখনো সেভ হয় না, যদি তুমি ডিসেন্ট্রালাইজড ওয়ে ইউজ করো তবেই। চলো এভাবে বুঝি। ইউপিআই ট্রানজাকশান করলাম, রিক আমাকে 1,000 টাকা পাঠিয়েছে। রিক আমাকে 1,000 টাকা পাঠিয়েছে ইউপিআই এর মাধ্যমে। তো রিকের বাড়ি কোথায়, রিকের ইউপিআই আইডি কি আছে, ইউপিআই অ্যাড্রেস কি আছে, ইউটিআর নাম্বার কি আছে, আইপি অ্যাড্রেস কি আছে, কোন ব্যাংকের থেকে ট্রানজ্যাকশান হয়েছে, কোন ডিভাইস থেকে ট্রানজ্যাকশান হয়েছে, কোন ধরনের ফোনপে, গুগল পে, কোন ধরনের অ্যাপস ব্যবহার করেছে, সব ধরা পড়ে যাবে। এবং তার সাথে প্রীতমের, মানে আমার কোন ব্যাংকে টাকাটা এসছে, কোন ফোনে রিসিভ হয়েছে, আইপি অ্যাড্রেস কি, লোকেশন কি, সব কিছু 100% ট্র্যাকেবল। কেন? বিকজ এটা সেন্ট্রালাইজড ওয়ে। এটা কি? এটা হচ্ছে সেন্ট্রালাইজড ওয়ে। কিন্তু এটা প্রাইভেট এই কারণে, ব্লকচেন প্রাইভেট এই কারণে, এটা ডিসেন্ট্রালাইজড। তুমি চেয়েও ব্লকচেনকে কখনো সেন্ট্রালাইজড করতে পারবে না। তুমি এক্সচেঞ্জকে সেন্ট্রালাইজেশনের মাধ্যমে আনতে পারছো, তুমি ট্র্যাক করতে পারছো, তুমি তোমার কন্ট্রোলে আনতে পারছো, কিন্তু ব্লকচেনকে ইম্পসিবল। যার জন্য তুমি একটু রিসার্চ করবে, তুমি একটু রিসার্চ করে দেখবে যে গভর্নমেন্ট না, এফআইইউ, ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, এফআইইউ দ্বারা আজকের দিনে যত এক্সচেঞ্জেস রয়েছে সবাইকে বলছে ভাই খবরদার, যদি তুই এফআইইউ রেজিস্ট্রেশন না নিস তাহলে কিন্তু আমি তোকে আমার সাথে রাখবো না, তোকে আমি ইন্ডিয়াতে ব্যবসাই করতে দেবো না, যা বাইরে গিয়ে ব্যবসা কর। এখানে ইন্ডিয়াতে ব্যবসা করতে গেলে তোকে এফআইইউ রেজিস্ট্রেশন নিতেই হবে, বাধ্যতামূলক। কেন করছে? এফআইইউ কে? আরবিআই এর বডি, আরবিআই এর একটা বডি বা গভর্নমেন্টের নতুন বডি বলতে পারি, যে ক্রিপ্টোর ট্যাক্সেশন, ক্রিপ্টোর কেওয়াইসি, ক্রিপ্টোর ট্রানজ্যাকশন সব কিছুকে ট্র্যাক করছে। এটা কিসের প্রসেস? সেন্ট্রালাইজেশনের প্রসেস। কাকে করছে? এক্সচেঞ্জগুলোকে করছে। কিন্তু কোর যে জিনিসটা সেটা হচ্ছে ব্লকচেন, সেটাকে কখনো সেন্ট্রালাইজেশনের মাধ্যমে আনা যায় না বা সেটাকে কখনো ফেলা যায় না। অ্যান্ড ডিসেন্ট্রালাইজ, এ তো কথার মানে কথার মধ্যেই আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে কেন এটা ডিসেন্ট্রালাইজড, কেন এটাকে আমরা ডিসেন্ট্রালাইজেশন বলছি। বোঝা গেল? তুমি এদেশ থেকে ওদেশে তুমি টাকা পাঠিয়ে দিতে চাইছো, তুমি টাকা পাঠিয়েও দিতে পারবে, তোমার এখানে কোনো রকম কোনো প্রবলেম হবে না, যদি না তুমি এখানে এই সিস্টেমটাকে ব্যবহার করো, সেন্ট্রালাইজড। এই সিস্টেম ব্যবহার করলে হ্যাঁ গভর্নমেন্ট তোমার কাছ থেকে ট্যাক্সেস নেবে, তোমার কাছে জানবে, মানি লন্ডারিংয়ের তুমি ফাঁসতে পারো। আজকের দিনে ধরো কেউ একজন এরকম রয়েছে যে জাস্ট সাপোজ কি পাকিস্তান থেকে এখানে এসছিল বা এখান থেকে পাকিস্তানে আজকের দিনে টাকা পাঠাচ্ছে, ভাই আমার নিজেরই মাথা গরম হয়ে যাবে কি আমার দেশের লোক পাকিস্তানে কোনো টাকা পাঠাবে? কেন পাঠাবে? কেন বাংলাদেশে রাখা যাবে আমার টাকা, মানে আমার দেশের টাকা? তো গভর্নমেন্ট হয়তো ট্র্যাক করে দেখলো কি তুমি বাইন্যান্স থেকে তুমি পাকিস্তানে টাকা পাঠিয়ে দিয়েছো, জাস্ট সাপোজ। তো গভর্নমেন্ট ভাই তোমাকে জিজ্ঞাসা করবে, যে তুমি এই টাকাটা কেন পাকিস্তানে পাঠিয়েছো, কি রিজন, এই হ্যাড্ডা ব্যাড্ডা, এইগুলো ট্র্যাকিং করার জন্য। যদি তুমি আজকের দিনে ডিসেন্ট্রালাইজড ওয়েতে গিয়ে করো, গভর্নমেন্ট তোমাকে ট্র্যাক করতে পারবে না।
এই টোটাল জিনিসটা হচ্ছে ব্লকচেনের কাজ, যেটা মোস্ট পাওয়ারফুল। আর এগুলো হচ্ছে বেস, এগুলোকে তুমি যতক্ষণ পর্যন্ত কবজা না করতে পারবে, তুমি ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি চাইলেও মেন জায়গাতে যেতে পারবে না। তাই আমি তোমাদেরকে আগে বেসটা ধরাচ্ছি। ঠিক আছে স্যার, ব্লক চেনটাও আমরা বুঝতে পারলাম।